সবাইকে স্বাগতম আজকে আমার ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এসএসসি 27 ও 28 ব্যাচের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় রসায়ন বইয়ের। এসএসসি 27 ও 28 এসএসসি 27 ও 28 এর রসায়ন বইয়ের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, কেমিক্যাল বন্ড। তো প্রথম এই অধ্যায়টা আসলে বলা হয়েছে রাসায়নিক বন্ধন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে, রাসায়নিক বন্ধনগুলো কিভাবে করা হয়। তো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো ভ্যালেন্স ইলেকট্রন অর্থাৎ যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, প্রথম যে বিষয়টা আলোচনা করা আছে সেটা হলো যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স ইলেকট্রনস বা বলা হয় যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, তো ভ্যালেন্স ইলেকট্রন বিষয়টা কিরকম, যে বলা হয়েছে যে কোনো একটা মৌলের, আমি একটা এক্সাম্পল দেই, মনে করো আমরা নর্মালি যেটা বেশি চিনি সেটা নিয়ে আলোচনা করবো। সেটা হলো সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা জানি আমরা 11। তাহলে এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p6 3s1। আরো আমরা পরিচিত যদি মৌল যাই তাহলে ক্লোরিন 17। ওকে, 1s2 2s2 2p6 3s2 3p5। ঠিক আছে, তো বলা হয় যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ যে স্তর আছে, এই সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটা থাকবে এই ইলেকট্রনটাকে বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, সোডিয়ামের সর্বশেষ যে স্তর এটা হলো 3। এই স্তরে ইলেকট্রন কয়টা আছে? একটা আছে, তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন হলো 1। ক্লোরিন সর্বশেষ স্তর হলো এটা 3। এখানে ইলেকট্রন আছে 2টা আর 5টা, কয়টা? 7টা। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন হলো কত? 7। অনুরূপভাবে আমরা দেখি ফসফরাস, আমাদের দেখব কি ফসফরাসের হলো 15। তাহলে ফসফরাস যদি 15 হয় তাহলে এর ইলেকট্রন 1s2 2s2 2p6 3s2 3p3, তাই তো? 10 2 12 12 15। ঠিক আছে, তাহলে ফসফরাসের ফসফরাসের যে সর্বশেষ যে স্তরটা আছে এই স্তরটা হলো এটা। তাহলে এখানে কয়টা ইলেকট্রন আছে? 5টা। তার মানে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন কত? 5। তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে যে ইলেকট্রনটা বিদ্যমান থাকে সেই ইলেকট্রনগুলোকে বলবো আমরা কি? ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, তাহলে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ স্তরে যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটাকে বলা কি? ভ্যালেন্স ইলেকট্রন। ওকে, এখন আমরা যে জিনিসটা জানবো সেটা হলো গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে জানবো। সেটা হলো, দেখো, এটাকে বলা হয় যোজ্যতা অথবা বলা হয় যোজনী। ঠিক আছে, এবং এটাকে বলা হয় ইংরেজিতে আমরা বলি ভ্যালেন্সি। ওকে, তাহলে এখন আমরা যে বিষয়টা জানবো সেটা হলো ভ্যালেন্সি বা হলো যোজ্যতা অথবা কি? যোজনী। ভ্যালেন্সি বিষয়টা কিরকম? ভ্যালেন্সি বলতে বলা হয়েছে যে অনুগঠনকালে একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সামর্থ্য বা সক্ষমতা, যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটাকে বলা কি? যোজনী বা যোজ্যতা বা বলা হয় ভ্যালেন্সি। ঠিক আছে, অথবা কোনো একটা মৌল যত সংখ্যক একযোজী মৌলের সাথে যুক্ত হতে পারে। একযোজী বলতে হাইড্রোজেন, ক্লোরিন। কোনো একটা মৌল যতগুলো একযোজী মৌলের সাথে যুক্ত হতে পারে বা পরমাণুর সাথে যুক্ত হতে পারে তার যোজনী হলো কত? তত। এক্সাম্পল দিই আমি, যেমন আমাদের দেখি একটু যে NH3, আমাদের কি NH3, এখানে নাইট্রোজেন কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 3টা। তাহলে এখানে নাইট্রোজেন যোজনী কত? 3। তাহলে কোনোটা মৌল যত সংখ্যক একযোজী হাইড্রোজেন অথবা ক্লোরিনের সাথে যুক্ত হতে পারবে তার যোজনী হলো কত? তত। এখন দেখো CH4, কার্বন, এটা হলো মিথেনের সংকেত, তাই তো? কার্বন কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে? 4টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, এই জন্য কার্বনের যোজনী হয় কত? 4। ঠিক আছে, তাহলে যোজনীর বিষয়টা হলো যে যোজনী অথবা ভ্যালেন্সির যে বিষয়টা, সেই ভ্যালেন্সির বিষয়টা হলো যে একটা মৌল
আরেকটা মৌলের সাথে যখন যুক্ত হবে, এই যুক্ত হওয়ার যে সক্ষমতাটা, এই সক্ষমতাটা বলা কি? ভ্যালেন্সি। তাহলে একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হওয়ার যে সক্ষমতা, এই সক্ষমতাটাকে বলা হয় কি? ভ্যালেন্সি। অথবা একটা মৌল যত সংখ্যক একযোজী মৌলের সাথে যুক্ত হতে পারবে, অথবা কোনো যৌগ হাতে যত সংখ্যক মানে একযোজী মৌল বলতে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে, তার যোজনী হলো কি? তত। এই লাইনটার একটু ব্যাখ্যা দিই আমি, যে কোনো যৌগ থেকে যত সংখ্যক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে। মনে করো আমি সালফিউরিক অ্যাসিডের সাথে জিঙ্কের বিক্রিয়া করাইলাম, তো জিঙ্ক করলো কি? সালফিউরিক থেকে জিঙ্ক সালফেট উৎপন্ন হলো, এখান থেকে জিঙ্ক সালফেট উৎপন্ন হলো, প্লাস কি উৎপন্ন হলো? হাইড্রোজেন উৎপন্ন হলো। তাহলে জিঙ্ক করলো কি? এখান থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করলো। কয়টা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে? 2টা। এই জন্য জিঙ্কের যোজনী কত? 2। ঠিক আছে? তাহলে কোনো মৌল যত সংখ্যক হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারবে কোনো যৌগ থেকে, তার যোজনী হলো কি? তত। তো আমরা এই যে ভ্যালেন্সি যে বিষয়টা, এই ভ্যালেন্সি বিষয়টাকে আমরা আরো গভীরভাবে একটু দেখবো। তো ভ্যালেন্সিকে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করি, অর্থাৎ 3 ভাগে চিন্তা ভাবনা করা যায়, 3 ধরনের চিন্তা ভাবনা করা যায়। কি কি? একটা বলা হয় ভেরিয়েবল ভ্যালেন্সি, ঠিক আছে? ভেরিয়েবল ভ্যালেন্সি। আর একটা বলা হয় অ্যাক্টিভ ভ্যালেন্সি, অ্যাক্টিভ ভ্যালেন্সি। আর একটা বলা হয় ল্যাটেন্ট ভ্যালেন্সি, ঠিক আছে? তাহলে একটা হলো ভেরিয়েবল ভ্যালেন্সি, একটা হলো অ্যাক্টিভ ভ্যালেন্সি, একটা হলো কি? ল্যাটেন্ট ভ্যালেন্সি। আচ্ছা, ভেরিয়েবল ভ্যালেন্সি বিষয়টা কিরকম? ভেরিয়েবল ভ্যালেন্সি বলা হয়েছে যে এটা হলো পরিবর্তনশীল যোজনী। কি বলবো আমরা? পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে? তাহলে এই যোজনীটাকে বলবো আমরা কি যোজনী? পরিবর্তনশীল যোজনী। অ্যাক্টিভ ভ্যালেন্সিকে বলবো আমরা সক্রিয় যোজনী, সক্রিয় যোজনী। অ্যাক্টিভ ভ্যালেন্সি বলবো আমরা কি? সক্রিয় যোজনী। আর ল্যাটেন্ট ভ্যালেন্সি এটা বলবো আমরা কি? সুপ্ত যোজনী, ঠিক আছে? তো এখানে একটা বিষয় আছে, পরিবর্তনশীল যোজনী, অ্যাক্টিভ ভ্যালেন্সি আর হলো ল্যাটেন্ট ভ্যালেন্সি। তো আমরা প্রথম যে বিষয়টা সেটা হলো পরিবর্তনশীল যোজনী। এই বিষয়টা সম্পর্কে একটু জানবো যে পরিবর্তনশীল যোজনী হলো কিরকম। পরিবর্তনশীল যোজনী দেখো, পরিবর্তনশীল যোজনী বলা হয়েছে যে অনেক সময় দেখা যায় যে একটা মৌল একাধিক যোজনী প্রদর্শন করতে পারে, এক বা একাধিক যোজনী প্রদর্শন করতে পারে যৌগ গঠনকালে। তো তখন তারা কিন্তু পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যখন কোনো একটা মৌলের এক বা একাধিক যোজনী দেখা দিবে, তখন সেটাকে আমরা তার পরিবর্তনশীল যোজনী বলবো। আমি একটা এক্সাম্পল দেই, যেমন কপার চিন্তা ভাবনা করো। কপারের ক্ষেত্রে কিরকম হয়? কপারের যোজনী হলো 1 এবং কপারের যোজনী হলো কত? 2। কোনো একটা যৌগে যখন কপারের যোজনী 1 ব্যবহৃত হবে, কথা গুরুত্বপূর্ণ। আবার দেখো আরো একটা জিনিস দেখাই, আয়রনের যোজনী, আয়রনের যোজনী কোথাও 2 ব্যবহৃত হয়, কোথাও কত? 3 ব্যবহৃত হয়। তাহলে যখন নিম্ন যোজনী ব্যবহৃত হবে, তখন ওই যৌগের নামের শেষে আস কথা আসবে। কি কথা আসবে? আস। আর যখন উচ্চতর যোজনী ব্যবহৃত হবে, তখন ওই যৌগের নামের শেষে কি কথা আসবে? ইক কথা আসবে, ঠিক আছে? যেমন যদি এই কপার কোন একটা যৌগের সাথে যুক্ত হইলো, সেখানে যদি যোজনী 1 ব্যবহৃত হয়, তখন এর নামের শেষে আস কথা আসবে, এর নাম শেষে কি হবে? ইক কথা আসবে। এর সেম ঘটনা, 2 ব্যবহৃত হলে আস কথা আসবে এবং 3 ব্যবহৃত হলে কি? ইক কথা আসবে, ঠিক আছে? তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যখন কোনো একটা মৌলের একাধিক যোজনী থাকে, তখন সেটাকে বলবো আমরা পরিবর্তনশীল যোজনী। একাধিক যোজনী প্রদর্শন করে, তখন সেটাকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। এবং নিম্নতর যোজনী ইউজ হলে ওই যৌগটার নামের শেষে আস কথা আসে। আর উচ্চতর যোজনী যদি বেশি, যে যোজনীটা আছে এটা যদি ব্যবহৃত হয়, তাহলে ইক কথা আসে। এই হলো পরিবর্তনশীল যোজনী, ঠিক আছে? তো আমরা এখন দেখবো আসলে অ্যাক্টিভ ভ্যালেন্সিটা কি। অ্যাক্টিভ ভ্যালেন্সিটার বিষয়টা এরকম, আমি একটু দেই। মনে করো PCl3, ফসফরাস ট্রাইক্লোরাইড। এই ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাসের যোজনী, আমরা জানি যে ফসফরাসের যোজনী 3 এবং হলো কত? 5। তাহলে এখানে কত ব্যবহৃত হয়েছে? 3 ব্যবহৃত হয়েছে। তাহলে কোনো একটা যৌগে, কোনো মৌলের যে যোজনীটা কার্যকর অবস্থা থাকে, ওই যোজনীটাকে বলা হয় কি? তার অ্যাক্টিভ ভ্যালেন্সি।
কি ভ্যালেন্সি? অ্যাক্টিভ ভ্যালেন্সি। তাহলে যে যোজনীটা কোনো যৌগের মধ্যে কার্যকর অবস্থা থাকবে সেই যোজনীটাকে বলবো কি, তার আমরা অ্যাক্টিভ ভ্যালেন্সি। কথা বোঝা যাচ্ছে আমার? তাহলে এখানে ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে ফসফরাসের অ্যাক্টিভ ভ্যালেন্সি কত? 3। ওকে, এরপর দেখবো আমরা ল্যাটেন্ট ভ্যালেন্সি, বা যেটা আমরা বলি সুপ্ত ভ্যালেন্সি। সুপ্ত ভ্যালেন্সি আমরা কি দেখো, সুপ্ত ভ্যালেন্সির ক্ষেত্রে আমরা একটা সূত্র বলতে একটা জিনিস আমরা মানবো, সেই মানে জিনিসটা কিরকম, আমরা ল্যাটেন্ট ভ্যালেন্সি যখন বের করবো, ল্যাটেন্ট ভ্যালেন্সি, এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো সেটা হলো আমরা করবো কি, ম্যাক্সিমাম ভ্যালেন্সি মাইনাস অ্যাক্টিভ ভ্যালেন্সি। তাহলে কোনো একটা যৌগের মধ্যে কোনো একটা মৌলের যে, আচ্ছা আমি ক্লিয়ার করি আরো। মনে করো আমি একটা লিখলাম ফসফরাস ট্রাইক্লোরাইড, ঠিক আছে? ফসফরাস ট্রাইক্লোরাইডের মধ্যে এই ফসফরাস যে আছে, এই ফসফরাসের আমার ল্যাটেন্ট ভ্যালেন্সি কত এটা বের করবো। ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি কত বের করবো। তাহলে সেখানে দেখো ফসফরাসের ল্যাটেন্ট ভ্যালেন্সি বের করতে গেলে ফসফরাসের ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত, আমরা জানি ম্যাক্সিমাম ভ্যালেন্সি হলো 5, আর এখানে ইউজ হচ্ছে কত, 3। তাহলে অ্যাক্টিভ ভ্যালেন্সি এখানে 3, ম্যাক্সিমাম ভ্যালেন্সি 5। তাহলে এই যে 5 এবং অ্যাক্টিভ ভ্যালেন্সি 3, এই 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে থাকা কত, 2। এই যে বিয়োগ, তাহলে ম্যাক্সিমাম ভ্যালেন্সি থেকে যদি আমি অ্যাক্টিভ ভ্যালেন্সি বাদ দেই তাহলে যেটা পাবো সেটাকে বলবো আমরা কি, ল্যাটেন্ট ভ্যালেন্সি, বা বলা হয় সুপ্ত যোজনী। তাহলে তোমাকে যদি পরীক্ষায় দেয় কোনো একটা যৌগ দিল, দিয়ে বলো যে এই যৌগটার এই মৌলটার সুপ্ত যোজনী কত, তাহলে তার সর্বোচ্চ যোজনী থেকে ওই যৌগটার মধ্যে যোজনী কত ব্যবহৃত হয়েছে, অ্যাক্টিভ ভ্যালেন্সি কত মাইনাস করলেই তুমি কি পেয়ে যাবা, ল্যাটেন্ট ভ্যালেন্সি পেয়ে যাবা। এই হলো ভ্যালেন্সির কি সারমর্ম। এবং পর্যায়ক্রমে আমি এই অধ্যায়ের ভিডিও ছাড়তে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।